আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ শামীম ইসলাম আছি আপনাদের সঙ্গে। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের বিশেষ পর্বে। আজকের পর্বে আমি মেজর ডালিম বলছি সিরিজের শেষ অধ্যায়ে পৌঁছে গেছি। এই পুরো সিরিজের মাধ্যমে আমরা আমাদের জাতীয় ইতিহাসের এক গভীর এবং অজানা অধ্যায় সম্পর্কে জেনেছি, যা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে এখানেই আমাদের যাত্রার শেষ নয়। ভবিষ্যতে আমরা আরও এরকম চমৎকার ইতিহাস ভিত্তিক বই নিয়ে আসব। তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি চেপে দিন, যেন পরবর্তী আপডেটগুলো মিস না হয়। আপনি যদি আগের কোনো পর্ব মিস করে থাকেন তাহলে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। এই ইতিহাসগুলো খুবই গুরুত্বপূর্ণ ইতিহাস, তাই সবাইকে শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি পর্ব দেখার অনুরোধ রইল। কারণ আপনি যদি কোনো পর্ব মিস করেন তাহলে এই ইতিহাসগুলোর আসল কাহিনী বুঝতে পারবেন না। আমাদের পরবর্তী সিরিজটি হবে মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর লেখা আমার ফাঁসি চাই বইটি নিয়ে। আশা করছি আপনারা সেই যাত্রায়ও আমাদের সঙ্গেই থাকবেন। এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত শেয়ার করুন, যা আমাদের ভবিষ্যতে আরও ভালো ভিডিও বানাতে সাহায্য করবে। চলুন তাহলে শুরু করা যাক আজকের পর্ব। রাষ্ট্রদূত লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শরীফুল হক ডালিম বীর উত্তম, 1946 সালে জন্ম, বিএসসি গ্র্যাজুয়েট। 1964 সালে পাকিস্তান বিমান বাহিনীতে যোগদান করেন। 1965 সালের পাক ভারত যুদ্ধের পর তিনি বিমান বাহিনী থেকে সেনাবাহিনীতে যোগদান করেন এবং 1971 সালের এপ্রিল মাস পর্যন্ত পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত থাকেন। 1971 সালের স্বাধীনতা সংগ্রামের শুরুতেই সুদূর পশ্চিম পাকিস্তান থেকে পালিয়ে এসে যে দলটি সর্বপ্রথম মুক্তিযুদ্ধে যোগদান করেছিল, তিনি ছিলেন তাদের একজন। মুক্তিযুদ্ধে অসাধারণ সাহস ও কৃতিত্বের জন্য তিনি বীর উত্তম খেতাবে ভূষিত হন। একজন প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী গড়ে তোলার প্রক্রিয়ায় তার অবদান উল্লেখযোগ্য। শেখ মুজিবের স্বৈরাশাসনকালে 1974 সালে প্রেসিডেন্সিয়াল অর্ডার নং 9 এর প্রয়োগে তিনি চাকরিচ্যুত হন। 15ই আগস্ট 1975 সালের ঐতিহাসিক বৈপ্লবিক অভ্যুত্থানের পর তাকে সেনাবাহিনীতে পুনর্নিয়োগ করা হয় এবং লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি দেয়া হয়। 1976 সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োজিত হবার পর গণচীনে তাকে কূটনীতিক হিসেবে প্রেরণ করা হয়। 1980 সালে লন্ডন হাই কমিশনের সাথে তিনি অ্যাটাচ হন। 1982 সালে কমিশনার হিসেবে হংকংয়ের দায়িত্বভার গ্রহণ করেন। 1988 সালে রাষ্ট্রদূত হিসেবে কেনিয়ায় পোস্টেড হন। একই সাথে তাকে তানজানিয়ার দায়িত্ব দেওয়া হয়। ইউপেন এবং হেবিটাটে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। সোমালিয়ায় যুদ্ধকালীন সময়ে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর অংশ হিসেবে প্রেরিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সার্বিক তত্ত্বাবধানের বিশেষ দায়িত্ব তিনি পালন করেন। 1995 সালে তিনি সরকারি চাকুরি থেকে অবসর লাভ করেন। এরপর দেশে ফিরে নিজস্ব ব্যবসা শুরু করেন। তিনি বিবাহিত এবং এক কন্যার জনক। তার শখ হল বই পড়া, ভ্রমণ, খেলাধুলা এবং সঙ্গীত। সমসাময়িক ভাবনা, জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস 7ই নভেম্বর 1975 এবং অব্যাহতি আইনসমূহ। এই অবিস্মরণীয় দিনটি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি লাভ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে। তখন থেকেই দেশবাসী শ্রদ্ধার সাথে এই দিনটি উদযাপন করে আসছেন। শুধুমাত্র শেখ হাসিনা ও তার দল আওয়ামী বাকশালীরা দিনটিকে যথাযথ মর্যাদায় পালন করতে অস্বীকার করে আসছেন বোধগম্য কারণে। এমনটি করলে তাদের অতীত ঐতিহাসিক ব্যর্থতাকে মেনে নিতে হয়। তেমন ঔদার্য দেখানো শেখ হাসিনা ও আওয়ামী লীগের মতো একটি দলের কাছ থেকে প্রত্যাশা করা কখনোই সম্ভব নয়। 1996 সালের নির্বাচনের পক্ষকালে হিজাব ধারণ করে হাতে তসবির নিয়ে নিজেদের অতীত ভুলভ্রান্তির জন্য প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করে দেশবাসীর কাছে ভোট ভিক্ষা করেন শেখ হাসিনা। ছলনাময়ী আচরণ,
অস্থায়ী সরকারাধীন প্রশাসনের দুর্নীতিবাজ সুযোগ সন্ধানী একটি গোষ্ঠীর চক্রান্তের পরও একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পেরে কোয়ালিশন সরকার গঠন করে রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হতে সমর্থ হন হাসিনা ও তার দল আওয়ামী লীগ দীর্ঘ ২১ বছর পর। কিন্তু ক্ষমতায় বসার পর মুহূর্তেই হিজাব ও তাসবিরের লেবাস পরিত্যাগ করে অল্প সময়ের মধ্যেই জনসম্মুখে শেখ হাসিনা এবং তার সহচরগণ স্বরূপে নিজেদের আত্মপ্রকাশ ঘটান। জনগণ বুঝতে পারেন আওয়ামী লীগে কোনো পরিবর্তন তো হয়নি, বরং জিঘাংসা ও প্রতিহিংসা চরিতার্থ করার জন্য তারা জলার পেতনির চেয়েও আরও বেশি হিংস্র ও ভয়ঙ্কর মহিরুহতে পরিণত হয়েছে, যার ফলে ২০০১ সালের নির্বাচনে ভোট বিপ্লবের মাধ্যমে তাদের রাহুগাছ থেকে দেশ ও নিজেদের বাঁচাবার জন্য জাতি আওয়ামী লীগকে ছুঁড়ে ফেলে দেয় ইতিহাসের আস্তাকুঁড়ে। শোচনীয় পরাজয় ঘটে শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের। ক্ষমতা গ্রহণের পরেই জাতীয় বিপ্লব ও সংহতি দিবসকে উদযাপনের জন্য ঘোষিত সরকারি ছুটির দিন বাতিল করে দেয় আওয়ামী সরকার। সংবিধানের তোয়াক্কা না করে অবৈধভাবে ১৫ই আগস্টের জনসমর্থিত সফল বিপ্লবের নায়কদের বিরুদ্ধে শুরু করা হয় মুজিব হত্যা ও জেল হত্যা বিচারের প্রহসন। ৭ই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লব বাংলাদেশের রাজনৈতিক ধারাবাহিকতায় একটা বিরল ঘটনা। এমন ঘটনা জাতীয় ইতিহাসে ঘটে বিশেষ কোনো ক্লান্তি লগ্নে, বিশেষ এক পটভূমিকায়। আজ অবধি ৭ই নভেম্বর নিয়ে নানা ধরনের বক্তৃতা, বিবৃতি ও প্রচারণা করা হলেও কি ছিল এর পটভূমি, কোন চেতনায় উদ্বুদ্ধ হয়ে কিসের বিরুদ্ধে কাদের নেতৃত্বে ঘটেছিল এই অভ্যুত্থান, সে সম্পর্কে কিছুই বলা হয় না। দেশের তথাকথিত বুদ্ধিজীবী মহলও এই বিষয়টিকে রহস্যজনকভাবে পাশ কাটিয়ে যাচ্ছেন সতর্কতার সাথে। ৭ই নভেম্বরের তাৎপর্য সঠিকভাবে উপলব্ধি করতে হলে দেশবাসী, বিশেষ করে বর্তমান প্রজন্মকে অবশ্যই পরিষ্কার জানতে হবে কয়েকটি প্রশ্নের জবাব। কী উদ্দেশ্য, কোন চেতনা প্রেরণা জুগিয়েছিল সেই অভূতপূর্ব বিপ্লব ঘটাতে? অগ্রণীয় ভূমিকায় ছিলেন কারা? ১. কেন ঘটেছিল সিপাহী জনতার অভ্যুত্থান? ২. কী উদ্দেশ্যে, কোন চেতনা প্রেরণা জুগিয়েছিল সেই অভূতপূর্ব বিপ্লব ঘটাতে? ৩. কিসের বিরুদ্ধে সংগঠিত হয়েছিল বিপ্লব? ৪. অগ্রণীয় ভূমিকায় ছিলেন কারা? এই প্রশ্নগুলির জবাব খুঁজে না পেলে জাতীয় সংহতি দিবস শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতাই হয়ে থাকবে। জাতীয় চরিত্রে এর মূল্যবোধকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করা কখনোই সম্ভব হবে না। ৭ই নভেম্বরের চেতনা ও উদ্দেশ্য সম্পর্কে জানতে হলে ৭১-এর স্বাধীনতা সংগ্রাম থেকেই শুরু করতে হয়। ২৫শে মার্চ ১৯৭১-এর কালোরাত্রিতে তদানীন্তন পাকিস্তানের অর্বাচীন সামরিক জান্তার নির্দেশে সামরিক বাহিনী যখন হায়নার মতো নজিরবিহীন পাশবিক বর্বরতায় পূর্ব পাকিস্তানের জনগণের ওপর সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল, তখন প্রস্তুতিহীন জাতিকে তোপের মুখে অসহায় অবস্থায় ফেলে রেখে শীর্ষ নেতা শেখ মুজিবুর রহমান স্বেচ্ছায় বন্দিত বরণ করে পশ্চিম পাকিস্তানের নিরাপদ আস্তানায় পাড়ি জমান। যাওয়ার পরকালে তিনি ছাত্র সমাজ ও আপামর জনগণের সব মিনতি ও অনুরোধ উপেক্ষা করে তার দলীয় নেতাদের প্রাণ বাঁচানোর জন্য পালিয়ে যাওয়ার নির্দেশ দিয়ে যান। জাতীয় প্রতিরোধ সংগ্রামে নেতৃত্ব দেবার আকুতিকে শেখ মুজিব খারিজ করে দিয়েছিলেন এই বলে যে বন্দুকের রাজনীতিতে তিনি বিশ্বাস করেন না। শেখ মুজিবের স্ত্রী এবং পরিবারের সদস্যগণ হলেন সরকারি অতিথি। তার এই ধরনের কাপুরুষোচিত বিশ্বাসঘাতকতায় জাতি ক্ষণিকের জন্য দিশেহারা হয়ে পড়েছিল। ঠিক
ঠিক সেই সন্ধিক্ষণে সেনাবাহিনীর এক অজ্ঞাত তরুণ অফিসার মেজর জিয়াউর রহমান দেশপ্রেম ও জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে আরও কয়েকজন সমমনা তরুণ সহকর্মীদের পরামর্শে ও সহযোগিতায় চট্টলার বালুরঘাট বেতার কেন্দ্র থেকে জনগণের উদ্দেশ্যে ঘোষণা দিলেন স্বাধীনতার। জাতির প্রতি আহ্বান জানালেন প্রতিরোধ সংগ্রাম গড়ে তোলার। তার সেই দিক নির্দেশিকার ফলেই সেনাবাহিনী, ইপিআর, পুলিশ, প্রশাসনিক প্রতিষ্ঠানের কর্মকর্তা, আনসার মুজাহিদ বাহিনীর বাঙালি সদস্যদের কেন্দ্র করে সকল স্তরের জনগণ গড়ে তুলেছিলেন দেশব্যাপী জাতীয় প্রতিরোধ। তারই পরিণতিতে গড়ে উঠেছিল স্বাধীনতার সংগ্রাম। কিন্তু আমাদের মহান মুক্তি সংগ্রামের পূর্ণ সুযোগ গ্রহণ করে ভারতের কর্ণধার চাণক্য গোষ্ঠী বন্ধুত্বের আবরণে দীর্ঘদিনের লালিত স্বপ্ন চিরতার্থ করার জন্য প্রণয়ন করে সুদূরপ্রসারী এক নীল নকশা। মূল লক্ষ্য তাদের পরম শত্রু পাকিস্তানকে দ্বিখণ্ডিত করে তার শক্তির ভিতকে দুর্বল করে অখণ্ড ভারত পুনঃপ্রতিষ্ঠা করার চিরন্তর খায়েশ কায়েমের পরিকল্পনাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া। একই সাথে স্বাধীন বাংলাদেশকে তাদের করতরাজ্যে পরিণত করা। জাতীয় মুক্তি সংগ্রামের সব কৃতিত্বের একক দাবিদার হিসেবে স্বীকৃতি দিয়ে আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসানোর ভারতীয় সমর্থন ও অঙ্গীকারের পরিপ্রেক্ষিতে তৎকালীন কলকাতা নিবাসী অস্থায়ী প্রবাসী সরকার এবং পরবর্তীকালে মুজিব সরকার ভারতের সেবাদাসের ভূমিকা পালনের দাসখত লিখে দেয়। শুধুমাত্র ক্ষমতার লোভে জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে এবং লাখো শহীদের রক্ত ও হাজারো মা বোনের ইজ্জতের সাথে বেইমানি করতে এতটুকু দ্বিধাবোধ করেনি শেখ মুজিব ও আওয়ামী লীগ। শুধু কি তাই, ৭১ থেকে আজ অবধি জাতীয় মুক্তি সংগ্রামের একচ্ছত্র দাবিদার বনবার নির্লজ্জ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ। রাষ্ট্রীয় ক্ষমতা কবজা করে দেশকে পৈতৃক সম্পত্তিতে পরিণত করল মুজিব সরকার। মুজিবের নেতৃত্বে আওয়ামী লীগ এবং বাকশালী একদলীয় স্বৈরশাসনের শ্বাসরুদ্ধকর পরিস্থিতি এবং বিভীষিকায় আজও আতঙ্কগ্রস্ত হয়ে ওঠে বাংলার মানুষ। শেখ মুজিবের উত্তরসূরি শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ তাদের বিগত ৫ বছরের অপশাসন ও রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে মুজিব আমলের সেই বিভীষিকাময় ইতিহাসকেই বিশ্বাসযোগ্য করে তুলেছে বর্তমান প্রজন্মের কাছে। স্বাধীনতার পর শেখ মুজিব পাকিস্তান থেকে ভারত হয়ে ফেরার পথে সদ্যপ্রসূত দেশের জন্য দুটো উপহার নিয়ে আসলেন। এক, তিনি ভারতীয় শাসনতন্ত্রের 4টি নীতিকে আমাদের শাসনতন্ত্রের মূল স্তম্ভে প্রতিষ্ঠিত করলেন। হিটলারের মেইন ক্যাম্প এর অনুকরণে মুজিববাদ নামক এক উদ্ভট রাজনৈতিক দর্শন উদ্ভাবন করলেন। দেশবরেণ্য রাজনীতি বিশারদ এবং চিন্তাবাদীদের কেউই তার সেই উদ্ভট সৃষ্টিকে রাজনৈতিক দর্শন হিসেবে স্বীকৃতি দিলেন না, বরং তারা মুজিববাদের মধ্যে স্বৈরতান্ত্রিক একনায়কত্বেরই পূর্বাভাস দেখতে পান। ২, তিনি ভারতীয় জাতীয় সঙ্গীত রচয়িতার একটি বিশেষ কবিতাকেই পছন্দ করে সেটাকে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মর্যাদা দিলেন। এ ধরনের হঠকারিতা কার পক্ষে সম্ভব? একজন দেশপ্রেমিক না একজন দেশদ্রোহী? এ বিচারের ভার থাকল স্বদেশবাসীর ওপর। কিন্তু মুক্তিযুদ্ধের সময় থেকেই চাণক্যদের ওই ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছিলেন নিঃস্বার্থ আত্মত্যাগী বীর মুক্তিযোদ্ধাদের অনেকেই। তাদের পক্ষে প্রবাসী সরকার ও শেখ মুজিবের সেবাদাসত্ব মেনে নেওয়া সম্ভব হয়নি। তারা কখনোই শুধুমাত্র ভৌগোলিক স্বাধীনতার নামে ইসলামাবাদের গোলামির পরিবর্তে দিল্লির দাসত্ব মেনে নিতে পারেননি। তাদের চেতনা ছিল সত্যিকার অর্থে স্বাধীন, সমৃদ্ধ, সুখী এক বাংলাদেশ।
তাই স্বাধীনতা উত্তরকালে তারাই আওয়ামী বাকশালী স্বৈরাচারের বিরুদ্ধে সোচ্চার হয়ে গড়ে তোলেন সংগঠিত প্রতিরোধ সংগ্রাম। কিন্তু রাষ্ট্রীয় শ্বেত সন্ত্রাসের জাতাকলে প্রতিপক্ষের শক্তিকে ক্রমান্বয়ে নিঃশেষ করে দেয়া হয়েছিল সুপরিকল্পিতভাবে। তাদের বেশিরভাগই ছিল জানবাজ মুক্তিযোদ্ধা। স্বাধীনতার পর মুজিব সরকার অনিচ্ছা সত্ত্বেও বাধ্য হয় জাতীয় প্রতিরক্ষা বাহিনী গড়ে তুলতে। স্বৈরা শাসনের স্বার্থে বাংলাদেশের সামরিক বাহিনীকে মুজিব সরকার এবং আওয়ামী লীগ কখনোই জনগণের বিরুদ্ধে দলীয় লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে পারেনি। এর মূল কারণ, বাংলাদেশ সামরিক বাহিনী গঠিত হয়েছিল পরীক্ষিত জাতীয়তাবাদী দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা এবং পাকিস্তান থেকে দীর্ঘ কারা নির্যাতন ভোগকারী সেনা সদস্যদের সমন্বয়ে। তাই যুক্তিগত কারণেই বিশ্বের অন্য কোনো পেশাদার সামরিক বাহিনী থেকে বাংলাদেশের সামরিক বাহিনীর চরিত্র হল ভিন্ন প্রকৃতির। দেশ ও জনগণের স্বার্থই তাদের কাছে মুখ্য, কোনো ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের কায়েমি স্বার্থ নয়। এর ফলে সামরিক বাহিনীকেও পড়তে হয় মুজিব সরকারের রোষানলে। পরিণামে সেনাবাহিনীতেও সময়ের প্রয়োজনে গড়ে ওঠে দুটি গোপন সংগঠন, সেনা পরিষদ ও গণবাহিনী। জাতীয়তাবাদ ও দেশপ্রেমের প্রশ্নে এই দুটি সংগঠন এবং রাজনৈতিক অঙ্গনের দেশপ্রেমিক, প্রগতিশীল ও জাতীয়তাবাদী অন্যান্য সংগঠন গ্রুপগুলোর অঙ্গীকার ছিল এক ও অভিন্ন। পার্থক্য ছিল নীতি আদর্শের। সেনা পরিষদের আদর্শ ছিল দেশপ্রেম, জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধ। গণবাহিনীর আদর্শ ছিল বৈজ্ঞানিক সমাজতন্ত্র। আওয়ামী বাকশাল শাসনামল ছিল বর্বরতার নজিরে পূর্ণ। হাজারো পৃষ্ঠায় তার বিবরণ শেষ হবার নয়। তবুও স্বৈরাশাসনের একটি সারসংক্ষেপ তুলে ধরা হলো। আওয়ামী বাকশালী শাসনকাল বাংলাদেশের ইতিহাসের এক কালো অধ্যায়। 1975 সালে শেখ মুজিব গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেন, জাতির কাঁধে চাপিয়ে দেন স্বৈরতান্ত্রিক একদলীয় বাকশালী শাসনের জোয়াল। সংবাদপত্রের স্বাধীনতা, বাকস্বাধীনতা, মৌলিক অধিকার সহ সকল রাজনৈতিক অধিকার হরণ করা হয়েছিল। সরকারি নিয়ন্ত্রণে মাত্র 4টি দৈনিক রেখে বাকি সব প্রকাশনা বন্ধ করে দেয়া হয়। বিচার বিভাগের সাংবিধানিক অধিকার কেড়ে নিয়ে বিচার বিভাগকে প্রশাসনের অধীনস্থ করা হয়। এভাবেই আইনের শাসনের কবর রচিত হয়। আওয়ামী বাকশালী শাসনামল ছিল মূলত হত্যার ইতিহাস, নারী নির্যাতনের ইতিহাস, লুণ্ঠনের ইতিহাস, শোষণের ইতিহাস, চোরাচালানের ইতিহাস, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ভারতীয় সম্প্রসারণবাদের পায়ের তলায় লুটিয়ে দেবার ইতিহাস, জাতীয় অর্থনীতিকে বিকিয়ে দেবার ইতিহাস, রক্ষী বাহিনীর শ্বেত সন্ত্রাসের ইতিহাস, স্বাধীনতা যুদ্ধের চেতনা ও লাখো শহীদের রক্তের সাথে বেইমানির ইতিহাস। রাষ্ট্রীয়করণের নামে আওয়ামী লীগ ব্যাংক, বিমা, মিল, কলকারখানায় হরিলুট করেছিল। দেশের সম্পদ পাচার করার জন্য সীমান্তকে উন্মুক্ত করে দিয়েছিল। আওয়ামী শাসনামলে অবাধ লুটপাটের ফলে বাংলাদেশ বিশ্বের বুকে তলাবিহীন ঝুড়ি আখ্যা পেয়েছিল। আওয়ামী লীগের আমলে বিদেশি সাহায্যের বেশিরভাগ মালই ভারতের কলকাতা ও বিশাখাপত্তনম বন্দরে খালাস পেত। 71-এর যুদ্ধ আর ধ্বংসযজ্ঞের পর 72-এ কোনো দুর্ভিক্ষ না হয়ে আওয়ামী লীগের শাসন ও শোষণের ফলে 74-এ দুর্ভিক্ষের সৃষ্টি হয়েছিল। আওয়ামী লীগ ও বাকশাল সরকার তাদের শাসনামলে এদেশের জনগণকে গণতন্ত্রের নামে দিয়েছিল স্বৈরাচার, সমাজতন্ত্রের নামে শুরু করেছিল সামাজিক অনাচার, বাঙালি জাতীয়তাবাদের নামে জাতিকে করেছিল বিভক্ত, আর ধর্মনিরপেক্ষতার নামে জুগিয়েছিল ধর্মহীনতার ইন্ধন।
এভাবে স্বৈর সন্ত্রাসের নাগপাশে সমগ্র জাতিকে আবদ্ধ করে শ্বাসরুদ্ধকর অসহায় অবস্থায় রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে পরিকল্পিতভাবে সরকার বিরোধীদের সব শক্তি শেষ করে দেয়া হয়েছিল। সাংবিধানিক এবং গণতান্ত্রিক উপায়ে সরকার পরিবর্তনের সব পথ বন্ধ করে দেওয়ার লক্ষ্যেই এ সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছিল। এভাবেই জাতির জীবনে নেমে আসে এক চরম হতাশা। চারিদিকে দেখা দেয় ঘোর অন্ধকার। প্রাণ ভরে শ্বাস নিতেও আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিল সাধারণ জনগণ। সেই সন্ধিক্ষণে আবারও শেখ মুজিবের জাতীয় বিশ্বাসঘাতকতার প্রতি সোচ্চার হয়ে ওঠেন সেনাবাহিনীর আরেক তরুণ অফিসার বঙ্গ শার্দুল কর্নেল জিয়াউদ্দিন। 1972 সালের গ্রীষ্মকালে সাপ্তাহিক হলিডেতে কর্নেল জিয়াউদ্দিন তার সাড়া জাগানো নিবন্ধ প্রকাশ করেন। এ নিবন্ধের মাধ্যমে তিনি সরাসরি জাতীয় মুক্তি সংগ্রামের প্রতি ক্ষমতাসীনদের বিশ্বাসঘাতকতার অভিযোগ আনেন। নির্ভীক এই মুক্তিযোদ্ধা এই নিবন্ধে বাংলাদেশ ও ভারতের মধ্যে 25 বছরের গোপন চুক্তি জনসমক্ষে প্রকাশের দাবি সর্বপ্রথম তুলে ধরেন। প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানকে উল্লেখ করে তিনি বলেন, আমরা তাকে ছাড়াই যুদ্ধ করেছি এবং জিতেছি। প্রয়োজনে আমরা তাকে ছাড়াই আবার লড়াই করব। 15ই আগস্টের বৈপ্লবিক পরিবর্তন যদি না হতো তাহলে গণতন্ত্রের বদ্ধভূমিতে আজকের শতাধিক রাজনৈতিক দলকে একদলীয় বাকশালের ধ্বজা বহন করেই বেড়াতে হতো। এমনকি আওয়ামী লীগ নামক কোনো দলেরও পুনর্জন্ম হতো না। আওয়ামী বাকশালীদের অনাসৃষ্টির জন্য বিধ্বস্ত সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থার ঘানি দেশবাসীকে অনির্দিষ্টকালের জন্য টানতে হতো। দেশ স্বাধীন হওয়ার পর হাজার হাজার কোটি টাকার অস্ত্র, গোলাবারুদ, স্বর্ণ, মূল্যবান ধাতু, যানবাহন, মিল কারখানার মেশিনপত্র, কাঁচামাল ভারতের হাতে তুলে দিয়ে আওয়ামী লীগ সমগ্র জাতিকে প্রতিপক্ষ মনে করতে থাকে। এ সমস্ত কিছুর পরও আওয়ামী লীগ নিজেদের স্বাধীনতার সোল এজেন্ট বানাবার চেষ্টা করে আসছে নির্লজ্জভাবে। এসবের প্রতিবাদ করতে যাওয়ায় দেশমাতৃকার অন্যতম সেরা সন্তান ও বীর মুক্তিযোদ্ধা মেজর জলিল বীর উত্তমকে গ্রেপ্তার করা হয়েছিল। প্রাণ হারাতে হয়েছিল বিপ্লবী সিরাজ শিকদার ও হাজারো মুক্তিযোদ্ধাকে। লাঞ্ছনার শিকারে পরিণত হতে হয় অনেক দেশপ্রেমিককে। 25 বছরের দীর্ঘমেয়াদী অসম চুক্তির মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বন্ধক রেখেছিল আওয়ামী লীগ। লাল বাহিনী, নীল বাহিনী, স্বেচ্ছাসেবক বাহিনী, রক্ষী বাহিনী সহ ইত্যাকার নানা রকমের বাহিনী গঠনের দ্বারা দুঃসহ নৈরাজ্য সৃষ্টি করার মধ্য দিয়ে বিনা বিচারে 40,000 রাজনৈতিক কর্মীর প্রাণ সংহার করার কালো ইতিহাস আওয়ামী বাকশালীদের দ্বারাই সৃষ্টি হয়েছিল। বন্দি অবস্থায় রাজনৈতিক নেতা জনাব সিরাজ শিকদারকে নির্মমভাবে পাশবিক অত্যাচার করে হত্যা করার পর শেখ মুজিব স্বয়ং সংসদ অধিবেশনে ক্ষমতার দম্ভে বলেছিলেন, কোথায় আজ সিরাজ শিকদার? 23/1/1992 তারিখে জাতীয় সংসদের অধিবেশনে 72 থেকে 75 সালের আওয়ামী বাকশালী দুঃশাসন প্রসঙ্গে জনাব মওদুদ আহমেদ বলেন, 74 সালের 28শে ডিসেম্বর দেশে জরুরি অবস্থা জারি করার পর 29শে ডিসেম্বর ভোরে আমাকে বিনা অপরাধে বিশেষ ক্ষমতা আইনে বন্দী করা হয়েছিল। অথচ সরকার আমার বিরুদ্ধে কোনো অভিযোগই আনতে পারেনি সেদিন। এই তোফায়েল সাহেবই রক্ষী বাহিনীর ইনচার্জ ছিলেন। আর এই রক্ষী বাহিনীর হাতেই এদেশের 40,000 নিরীহ মানুষ জীবন হারিয়েছে। সিরাজ শিকদারের হত্যার কথা আজও এ দেশবাসী ভুলে যায়নি। 72 থেকে 75-এর 15ই আগস্ট অবধি আওয়ামী বাকশালী শাসনকালে দেশের ইতিহাসে সবচাইতে কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।
জাতির আশা আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিয়ে নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার উদ্দেশ্যে যে ব্যবস্থা গ্রহণ করা হয় সে ব্যবস্থা টিকে থাকতে পারে না। জনসমর্থন ছাড়া কোনো ব্যবস্থাই দীর্ঘস্থায়ী হতে পারে না। জাতীয় বেঈমান ও বিশ্বাসঘাতকরা যখন জাতির কাঁধে একনায়কতন্ত্র স্বৈরাতন্ত্রের বোঝা চাপিয়ে দেয়, জাতীয় স্বার্থ বিকিয়ে দেয় ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থ হাসিলের জন্য, মির্জাফর বা রাজাকার আলবদরদের ভূমিকায় অবতীর্ণ হয়, তখন তাদের অন্যায় অত্যাচার শোষণ নির্যাতন থেকে জাতিকে বাঁচানোর তাগিদে তাদের দুঃশাসন উৎখাত করার জন্য দেশপ্রেমিকদের বিপ্লবের পথ অবলম্বন করতে হয়েছে যুগে যুগে। একই যুক্তিতে 1975 সালের 15ই আগস্ট বিপ্লব সংগঠিত করা হয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীর দেশপ্রেমিক অংশের নেতৃত্বে। সেই বিপ্লব ছিল একটি সফল অভ্যুত্থান। দেশ ও জাতি মুক্তি পেয়েছিল দাসত্বের নাগপাশ ও স্বৈরাশাসনের শ্বাসরুদ্ধকর পরিবেশ থেকে। বাকশাল সরকারের উৎখাত ও মোস্তাক সরকারের প্রতি জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন একথাই প্রমাণ করেছিল জনগণের আশা আকাঙ্ক্ষার সাথে বাকশালের কোনো সম্পর্ক ছিল না। একদলীয় শাসন ব্যবস্থার প্রতি জনসমর্থনও ছিল না। এমনকি আওয়ামী লীগের বৃহদাংশেও সমর্থন ছিল না শেখ মুজিবুর রহমানের একদলীয় স্বৈরাশাসনের প্রতি। 15ই আগস্টের অভ্যুত্থান স্বতঃস্ফূর্ত জনসমর্থন পেয়ে একটি জনপ্রিয় বিপ্লবে পরিণত হয়। 14ই আগস্ট রাতে ঢাকা ব্রিগেডের নাইট প্যারেড, তাই 15ই আগস্ট শুভে সাদেক বিপ্লবের দিন ঠিক করা হয়। ঘড়ির কাঁটা এগিয়ে চলছে। বিপ্লবের শেষ পর্যায়ের সব প্রস্তুতি শেষ করে আল্লাহ তাআলার নাম নিয়েই বিপ্লব শুরু করা হলো। প্রভাতের প্রথম প্রহরে সমগ্র জাতি তখন গভীর নিদ্রায় নিমজ্জিত। সশস্ত্র প্রতিরোধ শুরু করা হলো প্রথম প্রতিপক্ষের তরফ থেকেই। গুলিতে 3 জন বিপ্লবী শহীদ হলেন। শুরু হলো পাল্টা আক্রমণ। অল্প সময়ের মধ্যে সফল অভ্যুত্থানে ঐতিহাসিক পট পরিবর্তন ঘটল। রেডিও বাংলাদেশের মাধ্যমে দেশবাসীকে জানানো হলো শেখ মুজিব সরকারের পতনের কথা। একই সাথে ঘোষণা করা হলো খন্দকার মোস্তাক আহমদ অস্থায়ী রাষ্ট্রপ্রধান হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেছেন। কারফিউ জারি করা হলো দেশের বৃহত্তর স্বার্থে। জনগণের কাছে আবেদন জানানো হলো বিপ্লবের সমর্থনে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নাগরিক জীবনের নিরাপত্তা রক্ষার কাজে সেনাবাহিনীকে সাহায্য করার জন্য। স্বৈরাচারী মুজিব সরকারের পতন ঘটেছে জানতে পেরে সমগ্র জাতি সেদিন স্বতঃস্ফূর্তভাবে বিপ্লবকে অভিনন্দন জানিয়েছিলেন। আনন্দের অতিশয্যে ঢাকার রাস্তায় লোকের ঢল নেমেছিল। জনগণ বাংলাদেশ জুড়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েছিলেন স্বৈরা শাসনের নাগপাশ থেকে মুক্তি পেয়ে। মসজিদে মসজিদে লোকজন সেদিন বাংলাদেশ সেনাবাহিনীর দেশপ্রেমিক সদস্যদের জন্য বিশেষ দোয়া ও মিলাদের আয়োজন করেছিলেন। মিষ্টি বিতরণের ধুম পড়ে গিয়েছিল মহল্লায় মহল্লায়। শেখ মুজিব ও তার দোসরদের জন্য সেদিন বাংলাদেশের জনগণ ইন্নানিল্লাহ পড়তেও ভুলে গিয়েছিলেন। সবারই এক কথা, দেশ জালিমের হাত থেকে বেঁচে গেছে। বাকশালী শাসনে জনগণ ছিলেন অতিষ্ঠ, কিন্তু আওয়ামী বাকশালী গোষ্ঠী যে এতটা ধিক্কৃত হয়ে উঠেছিল জনগণের কাছে, সেটা উপলব্ধি করতে পারা গিয়েছিল বৈপ্লবিক পরিবর্তনের পর জনগণের অভূতপূর্ব ও স্বতঃস্ফূর্ত সমর্থনের বহিঃপ্রকাশে। বাংলাদেশের মানুষ জাতির ক্লান্তিলগ্নে অতীতে সবসময় সঠিক রায় দিয়ে এসেছেন, সেটাই তারা আরেকবার প্রমাণ করলেন 15ই আগস্টের বিপ্লবকে সমর্থন জানিয়ে। আগস্ট বিপ্লবের নৈতিক বৈধতার প্রমাণ দেশবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন। 1979 সালের 4 এপ্রিল জাতীয় সংসদে মরহুম শেখ মুজিবের ওপর একটি শোক প্রস্তাব উত্থাপন করা হয়।
তখন দেশের প্রেসিডেন্ট ছিলেন মরহুম জিয়াউর রহমান এবং স্পিকার ছিলেন মির্জা গোলাম হাফিজ। কোনো মৃত ব্যক্তির ওপর রাষ্ট্রীয়ভাবে শোক প্রস্তাব উত্থাপন করতে গেলে প্রথাগতভাবে তার জীবন বৃত্তান্ত পড়ে শোনানো হয় এবং সংসদের কার্যবিবরণীতে তা লিপিবদ্ধ করা হয়। 1979 সালের 4 এপ্রিল শেখ মুজিবের ওপর যে শোক প্রস্তাব উত্থাপন করা হয় তা উত্থাপন করেন স্বয়ং মির্জা গোলাম হাফিজ। তার পাঠিত শেখ মুজিবের জীবন বৃত্তান্তের শেষ লাইনে বলা হয়, 1975 সালের 15ই আগস্ট এক রাজনৈতিক পট পরিবর্তনের ফলে তিনি মৃত্যুমুখে পতিত হন। সংসদ কার্যবিবরণীর সংক্ষিপ্ত দলিল। এটাই মূল কথা। শেখ মুজিবের মৃত্যু একটি সাধারণ হত্যাকাণ্ড নয়। শেখ মুজিবুর রহমানের মৃত্যু হয়েছিল রাজনৈতিক পট পরিবর্তনের বৈপ্লবিক অভ্যুত্থানের প্রক্রিয়ায়। একই দিনে শেখ মুজিবের পতনের রাজনৈতিক দিকটি খুব পরিষ্কার ও স্বচ্ছ করে ব্যাখ্যা করেছিলেন প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান। সেটা তিনি করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনুমোদন ক্রমে। তিনি বলেছিলেন, 1975 সালের 25শে জানুয়ারি মাত্র 15 মিনিটের মধ্যে যে কুখ্যাত কালাকানুন পাশ করে বাকশাল নামক একদলীয় স্বৈরাচারী জগদ্দল পাথর দেশের তৎকালীন 8 কোটি মানুষের বুকে চাপিয়ে দেয়া হয়েছিল, সেটা ছিল একটা সংসদীয় কুদাতা। ওই একদলীয় স্বৈরাচারী অভ্যুত্থানের বিরুদ্ধে 1975 সালের 15ই আগস্ট সংগঠিত হয় বৈপ্লবিক অভ্যুত্থান। সংসদ কার্যবিবরণীর সংক্ষিপ্ত দলিল। একই অধিবেশনে পরে তিনি ইনডেমনিটি বিলটি সংসদে উত্থাপন করেন। বিলটি 241 ভোটের বিপুল সংখ্যাগরিষ্ঠতায় পাশ হয়ে আইনে পরিণত হয়। ফলে ইনডেমনিটি আইন পঞ্চম সংশোধনী হিসেবে সংবিধানের অংশে পরিণত হয়। এভাবেই জনগণের ভোটে নির্বাচিত রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান ও নির্বাচিত সাংসদরা 15ই আগস্টের বিপ্লবের সপক্ষে চূড়ান্ত ফয়সালা করে বিপ্লব ও বিপ্লব সংগঠনকারীদের সাংবিধানিক বৈধতা দান করেন। আজ অবধি অতীত এবং বর্তমান সরকার প্রদত্ত ইনডেমনিটিগুলোর সাংবিধানিক বৈধতা দান করার বিশেষ সম্পর্কে অনেক বক্তৃতা, বিবৃতি এবং লিখিত প্রতিবেদন জনগণের সম্মুখে পেশ করা হয়েছে, পক্ষে ও বিপক্ষে। এর বেশিরভাগই অস্বচ্ছ এবং প্রশ্নবোধক। এইসব আইন প্রণয়নের বিরুদ্ধে সবচেয়ে বেশি সোচ্চার দেখা যায় আওয়ামী লীগকে। বিশেষ করে দলীয় নেত্রী শেখ হাসিনা এই বিষয়ে অতিমাত্রায় বিশেষভাবে নিষেধাজ্ঞা করে চলেছেন। আওয়ামীপন্থী কিছু চিহ্নিত বুদ্ধিজীবীও ওই ফোরাসে একই সুরে টান তুলেছেন। একজন সচেতন নাগরিক এবং মুক্তিযোদ্ধা হিসেবে এই বিতর্কের পরিপ্রেক্ষিতে ইনডেমনিটি সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য পাঠকদের সম্মুখে তুলে ধরছি যুক্তিসঙ্গত কারণেই। কিছুটা হলেও এই তথ্যসমূহ জনমনে ধূম্রজাল সৃষ্টি করার যে অপচেষ্টা চালানো হচ্ছে স্বাধীনতা প্রকাল থেকেই জাতীয় রাজনৈতিক প্রবাহে ঘটিত বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে নিয়ে, সেই কথার মারপ্যাচের আচ্ছাদনের ভেতর থেকে সত্যকে উপলব্ধি করতে পারেন সেই প্রত্যাশায়। ইনডেমনিটি শব্দটির আভিধানিক অর্থ হচ্ছে ক্ষতিপূরণ থেকে আইনি অব্যাহতি প্রদান। এ ধরনের ইনডেমনিটি দেয়ার রেওয়াজ বাংলাদেশে সর্বপ্রথম চালু করা হয়নি। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে কোনো বিশেষ কার্যক্রম এবং তৎসংশ্লিষ্ট ব্যক্তিবিশেষদের আইন আদালতের ঊর্ধ্বে রাখার জন্যই এ ধরনের আইন প্রণয়ন করা অত্যাবশ্যক হয়ে পড়ে। আজকের বিশ্বে তথা কথিত সভ্যতার প্রতীক পশ্চিমা দেশগুলি, যারা বর্তমানে বিশ্ব পরিসরে মানবাধিকার, গণতন্ত্র ইত্যাদির একচ্ছত্র
প্রচারক ও ধারক বাহক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার সর্বাত্মক চেষ্টা করে চলেছে, তারাই এই ইনডেমনিটি দেবার রীতি চালু করেছে। শুধু তাই নয়, আজ অবধি সামরিক বাহিনীর সদস্যদের দেশের প্রচলিত আইনের আওতা বহির্ভূত রাখার রীতিটাও তাদেরই প্রণীত। এই ধরনের ইনডেমনিটি প্রদানের নৈতিক ভিত্তি হচ্ছে বৃহত্তর রাষ্ট্রীয় এবং জাতীয় স্বার্থ, যথা একনায়কত্ব, স্বৈরাশাসনের অবসান, বহির্শক্তির আগ্রাসন থেকে জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, মানবাধিকার, আইনের শাসন, গণতন্ত্র, বাকস্বাধীনতা, সুশীল সমাজের প্রতিষ্ঠা ইত্যাদি। এই প্রেক্ষাপটে দৃষ্টি ফেরানো যাক বাংলাদেশের প্রতি। বাংলাদেশে সর্বপ্রথম মরহুম শেখ মুজিবুর রহমানের সরকারি ইনডেমনিটি প্রবর্তনের ইতিহাস সৃষ্টি করে। 1972 সালে সরকারি এক অধ্যাদেশ জারি করে স্বাধীনতা যুদ্ধকালীন সব কর্মকাণ্ড, ঘটনাবলী এবং যুদ্ধের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবিশেষদের ইনডেমনিটি দেয়া হয়। এই আইন পাশ করানোর যুক্তিও ছিল রাষ্ট্রীয় এবং জনস্বার্থ। সামরিক স্বৈরাশাসন, অন্যায়, অত্যাচার ও শোষণের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানবাসীর সশস্ত্র মুক্তি সংগ্রামকে আইনি বৈধতা দান করা হয়েছিল ওই আইনের মাধ্যমে। 6 মে 1974 শেখ মুজিবুর রহমানের সরকার দ্বিতীয় ইনডেমনিটি আইন পাশ করেন। কুখ্যাত রক্ষী বাহিনী এবং তাদের সমস্ত পাশবিক কার্যক্রমকে আইনি বৈধতা দান করে। শেখ মুজিবের আওয়ামী লীগ সরকার প্রদত্ত প্রথম ইনডেমনিটির বিষয়ে জনাব আব্দুল জলিল, সাধারণ সম্পাদক আওয়ামী লীগ, বলেছেন, 1971-এর 16 ডিসেম্বর থেকে 1972 সালের 28 ফেব্রুয়ারি পর্যন্ত একটি ইনডেমনিটি আওয়ামী লীগ সরকার জারি করেছিল। দৈনিক যুগান্তর, 13 মার্চ 2003। বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাও এই সত্যতা সংসদে স্বীকার করেছেন 11 মার্চ 2003 প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বক্তব্যের বিরোধিতা করতে গিয়ে। কিন্তু তারা দুজনই রক্ষী বাহিনীকে দেয়া ইনডেমনিটি বিষয়টির ব্যাপারে নিশ্চুপ থাকেন। তৃতীয়বার ইনডেমনিটি জারি করা হয় 1975 সালের 15 আগস্ট জনপ্রিয় বিপ্লবের পর। 15 আগস্ট ঐতিহাসিক রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশে সাময়িকভাবে জরুরি অবস্থা এবং মার্শাল ল জারি করা হয়। ফলে রাষ্ট্রপতি খন্দকার মোস্তাক আহমদ 15 আগস্টের ঘটনাবলী এবং বিপ্লবের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবিশেষদের এক অর্ডিন্যান্স জারির মাধ্যমে ইনডেমনিটি প্রদান করেন। এই অর্ডিন্যান্স জারি করার যুক্তিও ছিল জাতীয় ও জনস্বার্থ। একদলীয় বাকশালী স্বৈরাশাসনের নাগপাশে আবদ্ধ শ্বাসরুদ্ধকর পরিবেশ থেকে জাতিকে মুক্ত করে দেশে মানবাধিকার, গণতন্ত্র এবং আইনের শাসন পূর্ণ প্রতিষ্ঠা করার লক্ষ্যেই সংগঠিত হয়েছিল 15 আগস্টের বিপ্লব। একই ধারাবাহিকতায় 3 নভেম্বর জাতীয় স্বার্থবিরোধী প্রতিক্রিয়াশীল গোষ্ঠী ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নেতৃত্বে এক কূ ঘটায়। বন্দী করা হয় আগস্ট বিপ্লবের পর সেনা পরিষদের প্রতিনিধি এবং প্রেসিডেন্ট মোস্তাক আহমদ কর্তৃক নিয়োগপ্রাপ্ত সেনাপ্রধান জেনারেল জিয়াউর রহমান এবং পদত্যাগের পর প্রেসিডেন্ট খন্দকার মোস্তাক আহমেদকেও। এই প্রতিবিপ্লবী কুদাতার উদ্দেশ্য ছিল দেশ ও জাতিকে 15 আগস্টের বৈপ্লবিক পরিবর্তনের পূর্বাবস্থায় ফিরিয়ে নিয়ে বাকশালী স্বৈরাশাসনের পূর্ণ প্রতিষ্ঠা। কিন্তু মাত্র 3 দিনের ব্যবধানে চক্রান্তকারীদের সব প্রচেষ্টা নস্যাৎ করে দেয় 7 নভেম্বরের মহান সিপাহী জনতার বিপ্লব। চক্রান্তকারী নেতাদের কয়েকজনের মৃত্যু ঘটে ক্ষিপ্ত সিপাহী জনতার হাতে, অন্যদের বন্দী করা হয়। 7 নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবকে অগ্রণীয় ভূমিকায় ছিলেন 15 আগস্ট বিপ্লবের চেতনায় উদ্বুদ্ধ সেনাবাহিনীর দেশপ্রেমিক সদস্যরাও,
যার ফলে যুক্তিগত কারণেই সাধারণ নির্বাচনের পর সংসদে প্রেসিডেন্ট খন্দকার মোস্তাক আহমেদ জারিকৃত ইনডেমনিটি অধ্যাদেশের পরিসীমা বর্ধিত করে 7 নভেম্বর পর্যন্ত সমস্ত কার্যক্রম ও তৎপরতার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবিশেষদের স্বার্থে 2/3 ভোটে সংশোধিত ইনডেমনিটি বিলটি সংসদে পাশ করানোর ফলে তো ইনডেমনিটি আইন হিসেবে সংবিধানের 5ম সংশোধনীর অংশে পরিগণিত হয় 1979 সালে। ওই ঐতিহাসিক আইনটি প্রণয়ন করেছিল শহীদ জিয়ার নেতৃত্বাধীন নির্বাচিত তৎকালীন বিএনপি সরকার। 2001 সালের নির্বাচনে 2/3-এরও বেশি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি-এর নেতৃত্বে জোট সরকার দেশের শাসনভার গ্রহণ করে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সৃষ্ট সার্বিক নৈরাজ্য ও ভেঙে পড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি বেসামরিক প্রশাসনের মাধ্যমে নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়ে জাতির প্রতি অঙ্গীকার পূরণের লক্ষ্যে জোট সরকার সাংবিধানিক ক্ষমতা বলে পরীক্ষিত দেশপ্রেমিক সামরিক বাহিনীকে নিয়োগ করে অপারেশন ক্লিন হার্ট পরিচালনা করার জন্য। ফলে অতি অল্প সময়ে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অভূতপূর্ব উন্নতি ঘটে, যার ফলে শান্তিপ্রিয় আপামর জনসাধারণ অভিনন্দন জানান অপারেশন ক্লিন হার্টকে। এই পরিপ্রেক্ষিতেই বর্তমান সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতায় পাশ করিয়ে আইনে পরিণত করা হয়েছে 3য় ইনডেমনিটি বিলটি। এক্ষেত্রেও প্রেক্ষাপট জাতীয় এবং জনস্বার্থ। দেশের বৃহত্তর জনগোষ্ঠী ইনডেমনিটি বিলটির বিষয়ে উচ্চবাক্য না করলেও প্রথম এবং দ্বিতীয় ইনডেমনিটি সম্পর্কে নিশ্চুপ থেকে 3য় এবং 4র্থ ইনডেমনিটি আইন দুইটির বিরুদ্ধে জোর গলায় সোচ্চার হয়ে নানা ধরনের উদ্ভট অযৌক্তিক প্রচারণায় মেতে উঠেছে শুধুমাত্র আওয়ামী লীগ ও তাদের দোসররা। বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারকে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে। শুধু কি তাই, 1996-এর নির্বাচনের পর ক্ষমতায় অধিষ্ঠিত হয়েই সংবিধান কিংবা প্রচলিত আইনের বিধিবিধানের কোনো তোয়াক্কা না করে 2/3 সংখ্যাগরিষ্ঠতা ছাড়াই সংবিধানের 5ম সংশোধনীর অংশ 15ই আগস্ট এবং 7 নভেম্বরের বিপ্লব সম্পর্কে প্রদত্ত ইনডেমনিটি আইন বাতিল করে মুজিব হত্যা বিচার এবং জেল হত্যা বিচারের প্রহসন শুরু করে চরম ধৃষ্টতার পরিচয় দেয় বিগত আওয়ামী লীগ সরকার। সরকারের সংবিধান বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে আদালতের শরণাপন্ন হলে সরকার মনোনীত কয়েকজন আওয়ামীপন্থী আইনজীবীর দ্বারা গঠিত একটি এমিকাস কিউরি সৃষ্টি করে সরকারের পক্ষে বক্তব্য দেওয়ানো হয় যে সংবিধানের 5ম সংশোধনীর ইনডেমনিটি অংশটি একটি কালাকানুন বিধায় 2/3 সংখ্যাগরিষ্ঠতা ছাড়াও এ আইন বাতিল করার সরকারি সিদ্ধান্ত সঠিক। এরপর আদালত এই বিষয়ে আর কোনো যুক্তিতর্ক শুনতে রাজি হয়নি। হঠকারী উন্নাসিকতার এক অদ্ভুত নিদর্শন। কোনো আইনের ব্যাখ্যা সংবিধানের বিধান অনুযায়ী অবশ্যই আদালত দিতে পারেন, কিন্তু আইনজীবীদের দ্বারা শুধুমাত্র একক সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে কোনো আইন বাতিল করা কিংবা কোনো সাংবিধানিক পরিবর্তন করার সরকারি সিদ্ধান্তকে সঠিক বলানো শুধু যে সংবিধানের অবমাননা তাই নয়, এ ধরনের আচরণ সমস্ত নৈতিক এবং মানবিক মূল্যবোধ ও নীতি আদর্শ যার ওপর সামাজিক আইন প্রতিষ্ঠিত তার মূলেই কুঠারাঘাতের শামিল। সরকারি চাপের মুখেই হোক আর লাঠির ভয়েই হোক কিংবা ব্যক্তিস্বার্থ হাসিলের জন্যই হোক, যে সমস্ত আইনজীবী নৈতিকতা এবং পেশাগত দায়িত্ব বিসর্জন দিয়ে সরকারের তাবেদারি করে আইন বিভাগের সুনাম ক্ষুণ্ণ করেছেন, তাদের স্থান হবে ইতিহাসের আস্তাকুড়ে জনধিকৃত বিবেকবর্জিত আইন লঙ্ঘনকারী হিসেবে। তাদের এই ধরনের হঠকারিতা ক্ষমার অযোগ্য হয়ে থাকবে চিরকাল।
আইন এবং সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ 12 মে 2003 সাল মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে বলেছেন, যৌথ অভিযান ছিল সময়ের দাবি। 14 কোটি মানুষের মানবাধিকার রক্ষার জন্য যাদের মানবাধিকার লঙ্ঘিত হয়েছে তাদের বিষয়টি ব্যক্তি পর্যায়ের ত্যাগ হিসেবে সরকারকে মেনে নিতে হচ্ছে। দায়মুক্তি সম্পর্কে তিনি বলেন, রক্ষী বাহিনী 1972 সালের ফেব্রুয়ারি কাজ শুরু করে। 8 মার্চ আইন করে বৈধতা দেয়া হয়। এই বাহিনী 40,000 লোককে খুন করে, কিন্তু একটি খুনেরও বিচার হতে পারেনি। 1974 সালের 6 মে এই আইনটি সংশোধন করে রক্ষী বাহিনীকে দায়মুক্তি করতে 16 ধারা সংবিধানে সংযোজনের ফলে এ বিচার সম্ভব হয়নি। 40,000 লোকের হত্যার জন্য রক্ষী বাহিনীকে দায়মুক্তি প্রদানের পর যৌথ অভিযানের দায়মুক্তির ব্যাপারে সমালোচনা করার অধিকার আওয়ামী লীগের আর থাকতে পারে না। দৈনিক যুগান্তর 13/3/2003 ঠোস যুক্তি বটে। তার এই যুক্তির পরিপ্রেক্ষিতেই বলা চলে 1996 সালে ক্ষমতায় আসার পর 1975 সালের 15 আগস্ট এবং 7 নভেম্বর সম্পর্কে প্রদত্ত দায়মুক্তি আইনটি শুধুমাত্র একক সংখ্যাগরিষ্ঠতায় বাতিল করে বিচারের প্রহসন করার অধিকারও আওয়ামী লীগের ছিল না। এই বিষয়ে কিন্তু মহামান্য মন্ত্রী তার বিবৃতিতে কিছুই উল্লেখ করলেন না। তিনি ইচ্ছাকৃতভাবে এ বিষয়টি এড়িয়ে গিয়েছেন কিনা সেটা সময়তেই পরিষ্কার হয়ে উঠবে। যাই হোক না কেন, তার এই একই যুক্তির ভিত্তিতে জনগণের প্রশ্ন, মহামান্য আইনমন্ত্রী জনাব মওদুদ আহমদ বর্তমান সরকারের আমলে 15 আগস্ট এবং 7 নভেম্বরের নায়কদের কারাপ্রকোষ্ঠের ডেড সেলে এখনও বন্দি করে রাখা হয়েছে কোন অধিকারে? বর্তমান জোট সরকারের কাছে দেশপ্রেমিক সচেতন জনগণের প্রত্যাশা, ইনডেমনিটির বিষয়ে প্রয়োজনে এমন শক্ত আইন প্রণয়ন করা হোক যাতে করে দেশ ও জাতির স্বার্থবিরোধী কোনো অপশক্তি ভবিষ্যতে কখনোই সংবিধানের অবমাননা করার ধৃষ্টতা দেখাতে সক্ষম না হয়। একই সাথে বিগত আওয়ামী লীগ সরকার অসাংবিধানিকভাবে জিয়া সরকারের প্রদত্ত ইনডেমনিটি আইনটি বাতিল করে সেনাবাহিনীর প্রাক্তন সদস্য, বীর মুক্তিযোদ্ধা এবং 75-এর নিঃস্বার্থ সূর্য সন্তানদের বিচারের প্রহসনের মাধ্যমে কারাপ্রকোষ্ঠে তিলে তিলে মারার যে হীন পরিকল্পনা করেছিল, আইনগতভাবে সেই পরিকল্পনাকে অবৈধ এবং অসাংবিধানিক ঘোষিত করা হোক। এটা সত্যি এক নির্মম পরিহাস। জাতীয় বীররা এখনও কারাপ্রকোষ্ঠে মৃত্যুর দিন গুনছে, জোট সরকারের আমলেও। জনমনের সব সন্দেহের অবসান ঘটানোর জন্য বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন জোট সরকারের উচিত কালবিলম্ব না করে তাদের মুক্তি দান করে এবং যারা বিদেশে নির্বাসিত অবস্থায় রয়েছেন তাদের দেশে ফেরার পথ সুগম করে দিয়ে জনগণের কাছে প্রমাণ করা যে জোট সরকার সংবিধানের পবিত্রতা বজিয়ে রাখতে বদ্ধপরিকর। একটি সত্য আজ সবাইকে বুঝতে হবে, জাতির গৌরব আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে হেয় প্রতিপন্ন করার সুযোগ কারোর জন্যই সৃষ্টি করার কোনো অবকাশ নেই। কারণ জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব, স্থিতিশীলতা এবং অস্তিত্ব কায়েম রাখার শেষ আধার তারাই। ব্যক্তিগতভাবে বর্তমান জোট সরকারের নেত্রী শহীদ জিয়ার যোগ্য উত্তরসূরি, সত্য ও ন্যায়ের পক্ষে আপোষহীন হিসেবে বিশেষভাবে শ্রদ্ধেয়। তার এই ইমেজকে আরও দৃঢ়ভাবে জনগণের মনে প্রথিত করতে হবে, যাতে করে আগামীতে যে কোনো ক্লান্তিলগ্নে দেশপ্রেমিক সেনাবাহিনী এবং অকৃত্রিম জাতীয়তাবাদীরা তার ওপর নিরঙ্কুশ বিশ্বাস এবং আস্থা রেখে তার গতিশীল নেতৃত্বে চিহ্নিত জাতির বিশ্বাসঘাতক এবং তাদের দোসর এবং বিদেশি প্রভুদের দেশ ও জাতীয় স্বার্থ বিরোধী সব চক্রান্তের বিরুদ্ধে এক অপরাজয়ী শক্তিতে ঐক্যবদ্ধ হতে পারে।
ভিন্নমুখী চক্রান্তের হাত থেকে দেশ ও জাতিকে মুক্ত করতে হলে শুধুমাত্র দল বা জোট নয়, সেনাবাহিনী এবং জনগণের আস্থা ও শক্তির ওপরেই শুধুমাত্র বর্তমান জোট সরকারকেই নয়, আগামীতেও যে সমস্ত সরকার নিজেদের জাতীয়তাবাদী ও দেশপ্রেমিক হিসেবে দাবি করবেন তাদের সবাইকেই নির্ভরশীল হতে হবে। কারো পক্ষেই অস্বীকার করার কোনো অবকাশ নেই যে জাতীয় রাজনীতির ধারা প্রবাহে এই প্রপঞ্চটি একটি ঐতিহাসিক সত্য হিসেবেই প্রমাণিত। চারিত্রিক দৃঢ়তা, সততা, বিচক্ষণতার সাথে সময়ের দাবি মেনে নেওয়াটাই যুক্তিসঙ্গত। তেমনটি না করা হলে অতীতের অত্যাবশ্যক ঘটনাসমূহ যথা 26-27 মার্চ 1971 মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা, 15ই আগস্ট 1975 সালের ঐতিহাসিক রাজনৈতিক পট পরিবর্তন, 7 নভেম্বরের সিপাহী জনতার বিপ্লব এবং অপারেশন ক্লিন হার্টের মতো প্রতিটি ঘটনার সাথে যেখানে জড়িয়ে আছে দেশপ্রেমিক সেনাবাহিনী এবং দেশের সাচ্চা ও নিবেদিত প্রাণ জাতীয়তাবাদী জনগণ, তার পুনরাবৃত্তি কখনো ঘটবে বলে আশা করা যায় না। তাদের কেউই ভবিষ্যতে জাতীয় সংকটের সন্ধিক্ষণে বৃহত্তর স্বার্থে আত্মত্যাগের মহৎ উদ্দেশ্যে আগুয়ান হওয়ার উদ্দীপনা, উৎসাহ, প্রেরণা কিংবা সাহস কখনোই পাবেন না। পরিশেষে জাতি নিমজ্জিত হবে আত্মঘাতী এক চরম হতাশায়। দেশকে যারা ভালোবাসেন তারা এমন হতাশাগ্রস্ত বাংলাদেশ কখনোই চান না। দুঃখজনক, শক্তিহীন, নেতিবাচক মানসিকতার শিকড় জাতীয় পরিসরে পতিত হবার আগেই এর আশু প্রতিবিধান একটি অত্যাবশ্যকীয় করণীয়। বর্তমানে প্রচলিত যে আইন ও সাংবিধানিক বিধিবিধান রয়েছে তাকে আরও জোরদার করতে হবে, নিশ্ছিদ্র করতে হবে আইনকে, সব ফাঁক ও চোরাগলিগুলো বন্ধ করে দিয়ে প্রয়োজনে প্রণয়ন করতে হবে নতুন আইন এবং সাংবিধানিক বিধিবিধানে। এই বিষয়ে এমনভাবে প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে যাতে সেনাবাহিনী ও জাতীয়তাবাদীদেরকে কেউই ভবিষ্যতে যেন আর কখনোই কাঠগড়ায় টেনে নিয়ে যাবার সাহস না পায়। জাতীয় ক্লান্তি লগ্নে সংকট মোকাবেলার দায়িত্ব পালন এবং কৃতকর্মের জন্য এই ধরনের ঔদ্ধত্য তাদের জাতীয়তাবাদ এবং দেশপ্রেমের প্রকাশ্য অপমান বিধায় অসহনীয় এবং অসম্পূর্ণরূপে অগ্রহণীয়। শুধুমাত্র এ ধরনের ফলপ্রসূ আইন এবং সাংবিধানিক বিধিবিধানের পরিবর্তনই হতে পারে বর্তমান ও ভবিষ্যৎ বাংলাদেশের একমাত্র রক্ষা কবচ। শুধু তাই নয়, সর্বকালের জন্য বাংলাদেশ পরিণত হতে পারে এক দুর্জয় ঘাঁটিতে। যত সত্বর শুভবুদ্ধির উদয় হবে জনগণ ও নেতানেত্রীদের মানসিকতায় এবং উপরে যা লিপিবদ্ধ করা হলো তারা এর গুরুত্ব অনুধাবন করতে সক্ষম হবেন, ততই মঙ্গল হবে দেশ ও জাতির। তো বন্ধুরা, আমি মেজর ডালিম বলছি সিরিজের এখানেই সমাপ্তি ঘটল। এই পুরো সিরিজটি আমাদের ইতিহাসের এক অমূল্য অংশকে তুলে ধরেছে, যা আমাদের জন্য শিক্ষামূলক ও চিন্তার খোরাক জুগিয়েছে। আশা করছি এই ভিডিওগুলো আপনাদের কাছে নতুন নতুন দৃষ্টিভঙ্গি উন্মোচন করেছে। আপনি যদি আগের কোনো পর্ব মিস করে থাকেন তাহলে ডেসক্রিপশনে লিংক দেয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। এই ইতিহাসগুলো খুবই গুরুত্বপূর্ণ ইতিহাস, তাই সবাইকে শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি পর্ব দেখার অনুরোধ রইল। কারণ আপনি যদি কোনো পর্ব মিস করেন তাহলে এই ইতিহাসগুলোর আসল কাহিনী বুঝতে পারবেন না। আপনাদের সাপোর্ট এবং ফিডব্যাক আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। তাই যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিন এবং অবশ্যই ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন। আমাদের পরবর্তী সিরিজে আমরা আনতে যাচ্ছি মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর লেখা আমার ফাঁসি চাই। এই সিরিজটি হতে চলেছে আরও একটি ইতিহাসের নতুন অধ্যায়।
তাই যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন যেন নতুন ভিডিওর নোটিফিকেশন মিস না হয়। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।